স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সোহাগ এজ ফার্স্ট। আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। ওয়ালাইকুম সালাম। জান্নাতে আসছো, সেকেন্ড হয়েছে। ভালো আছে সবাই? জি স্যার, স্যার আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। তো দেখতে দেখতে দেখো আমাদের কিন্তু রোজা খুব কাছে চলে আসছে, তাই না? জি স্যার। জি স্যার। আর মাত্র এক স্যার সপ্তাহ বাকি। লকডাউন দিয়ে দিল এক সপ্তাহের জন্য। আবার দিয়ে দিল লকডাউন। জি স্যার। স্যার গত লকডাউনে কি ক্লাস বছরও হবে? এরকমই হয়েছিল। হ্যাঁ, জান্নাত কিছু গত বলছো? বছরও এরকমটাই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি বললাম যে লকডাউনে কি ক্লাস হবে? লকডাউনে ক্লাস হবে। লকডাউনে আমাদের যেভাবে রুটিন আছে, কারণ লকডাউনে তো ক্লাস হইতে আমাদের সমস্যা নেই, আমাদের বাসায় বসে ক্লাস নেই, তাই না? জি আমাদের স্যার, ওই লকডাউনে ছুটিতে ছিলাম, কত মজা করছি। লকডাউনের মজা হয় কেমনে? ঘরতে বের হওয়া যায় না, ঘরতে না বেরোলে মজা হয় কেমনে? মানে স্যার ঘরে আরাম করছি, এখন তো আরাম করতেছো, এখন তোমার ঘরে কেউ ডিস্টার্ব করে? কিন্তু স্যার এখন তো পড়তে হয়, আগে তো পড়তাম না। সবসময় না পড়লে ভাল লাগে না, বুঝছো? না পড়াটা কিন্তু একটা বোরিং। জি স্যার, এটা ঠিক। কিছু পড়লা, কিছু মজা করলা, এটা একটা ব্যালেন্স থাকে এবং এই মজাটা ভালো লাগে। যেমন এখন ক্লাস করতেছো, ক্লাস করে করবা, ক্লাস করে 12:40 ক্লাস শেষ হবে, গোসল গোসল করে জোহরের নামাজ টামাজ করে একটু ঘুমাইবা, বিকালে একটু আড্ডা আড্ডা দিবা, মজা করবা, রাত্রে আবার একটু পড়াশোনা করবা মাগরিবের নামাজটা পড়া, তাই না? তো এটা একটা মজা আছে। শুধু ঘুম, শুধু টিভি দেখা, এইটা কতক্ষণ ভাল লাগে? আমার তো খুবই বোরিং লাগতো লকডাউন। হ্যাঁ, বোরিং তো লাগবেই, অবশ্যই বোরিং লাগবে। আমাদের রমজান মাস এসে গেলে ক্লাসের বিষয়ে কেউ কিছু বলছে স্যার কোনো স্যাররা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আসছো মনে হয়? লাবিবা আসছো? জি স্যার। মাশাল্লাহ, অনেকদিন অনেকদিন পরে দেখলাম লাইভ আগে। লাইভ আছে? হ্যাঁ লাইবা, জি স্যার। তোমাকে অনেকদিন পরে পাইলাম ক্লাসে। তুমি প্রথম দিকে রেগুলার ক্লাস করতা, হঠাৎ করে কেমন জানি হারিয়ে গেলা, কারণটা কি? স্যার আমার মাঝখানে প্রচুর শরীর খারাপ ছিল। শরীর খারাপ তো এতদিন থাকে না, তুমি তো প্রথম দিকে রেগুলার ক্লাস করতা, কিন্তু মাঝখানে কয়েক জি স্যার। কয়েক স্যার কতদিন আগে থেকে অনেক শরীর খারাপ ছিল তাই। মনে হয় যেমন তুমি হয়তো কি বিদেশ গেছিলা কিনা, যে বিদেশ থেকে ঘুরে এলাম গিয়ে। না স্যার, বিদেশে যাইনি। দেশে আছিলা? যাক, জি স্যার, দেশে ছিলাম। যাক ফাইন। এখন থেকে রেগুলার ক্লাস করো, হ্যাঁ? জি স্যার, ইনশাল্লাহ। তুমি ক্লাসে না আসতে না আসতে লাইবা তোমার সবাই ভুলে গেছে। দেখো আমাদের লাবিবা বললো লাইবা আবার কি? এ, তুমি যে আসলে এটাই স্যার ভুলে এমনি গেছে সবাই। আমি বলি নাই। ও লাবিবা বলো নাই, কে জানি বলছে। লাইভার সাথে স্যার আমি ক্লাস 2 থেকে একসাথে। এই জন্য তো বললাম যে তুমি ভুলে গেছো লাইবারে, যে লাইভ আবার কি। যাক ফাইন। তো ঠিক আছে, দেখো আমরা আমাদের ক্লাস শুরু করি। না, ভালো লাগছে আজকে অনেকে ক্লাসে আসছো। এরকম ক্লাস করলে আসলে কি পড়াইতেও ভালো লাগে। সবাই স্যার ক্লাস আপনার না, ক্লাসও আমাদের ভাল লাগে। এটা বুঝতাম যদি তোমরা সবাই ক্লাস করতো তাহলে বুঝতাম যে না সবার ভালো লাগে, সবাই যেহেতু রেগুলার আসে। এর মাঝে মাঝে স্যার আমার তো ভালোই স্যার লাগে। আমি করি সব সময়। ক্লাসে সত্যি রাইস ভালো আমিও লাগে। করি। রাইস রেগুলার ক্লাস করে, এটা ঠিক, সোহাগীও করে। না তোমরা মোটা যারা এখন আসো, তোমরা আমিও করি স্যার। তোমরা এখানে যে কয়জন ক্লাস আজকে উপস্থিত রয়েছো আর কি, তোমরা মোটামুটি রেগুলার ক্লাস করো। না অনেক সময় হতাশ লাগে কি, ক্লাস না করলে মনে হয় ব্যাপার কি মেয়েরা কি কথাবার্তা বুঝে না, ক্লাসকে বুঝে না, ওরা ক্লাস কেন করে না। যাক, তারপর আলহামদুলিল্লাহ এর মধ্যে অন্যান্য স্কুল কলেজের তুলনায় তোমরা ভালো ক্লাস করো। অন্যান্য স্কুল কলেজে আরো বেশি রেগুলার, আরো বেশি স্যাররা বোরিং, যে ক্লাস অনেকে আসে না, দুই একজন আসে। তা আলহামদুলিল্লাহ আমার মেয়েরা ভালো। তোমরা মোটামুটি ক্লাস করো, পড়াশোনার প্রতি আগ্রহ আছে, যেন তোমাদের সবাইকে ধন্যবাদ। তো স্যার আপনাকেও ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। জি স্যার, অনেক সুন্দর করে বুঝান। তো ঠিক আছে, আসো আজকে আমরা আমাদের পড়াশোনায় একটু সামনে আগাই। সেটা তোমাদেরকে বলা ছিল যে আমি ভুল সংশোধনী বিষয়ে আজকে আলোচনা করব।
গত ক্লাসে তোমাদের ভুল নিয়ে কিছু কথা বলেছিলাম, ভুলের শ্রেণীবিভাগ মনে আছে তোমাদের? জি স্যার। বলো তো সোহাগী, ভুলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্যার 2 ভাগে। 2 ভাগে। কি কি? একটা হচ্ছে যা স্যার করণীয় স্যার, অকরণীয় ভুলে গেছে। করণিক ভুল আর অকরণিক ভুল। হ্যাঁ নিজে ধন্যবাদ, নিজে একটা কিছু বানাইতে পেরেছো সোহাগী। করণিক আর কি অকরণিক। স্যার? কয় একটা শোনো, না স্যার। স্যার করণীয় অকরণীয় না আমিও ভুলে গেছি। শোনো, একটা বলে করণিক আছে স্যার, আরেকটা কোনটা সেটা? হ্যাঁ, কয় যে বেশি খেলতে পারে তারা কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে জ্ঞানী। জ্ঞানী। না, তাহলে জানোয়ার হওয়া উচিত ছিল, তাই না? এই জন্যই তো বললাম না স্যার থাক। না, ওই জানোয়ার না হয়ে কি হয়েছে, জ্ঞানী হয়েছে, তাই না? যে বেশি খেলতে পারে সে যদি খেলার হয়, যে বেশি জানে সে তাহলে জানোয়ার হওয়া উচিত ছিল, কিন্তু না, সেখানে জানোয়ার না হয়ে গেল জ্ঞানী। ঠিক আমাদের এখানে ভুল করণিক, আর একটা হইলো যে দুইটা, তাহলে একটা করণিক আর একটা অকরণিক। স্যার নীতিগত হবে। হ্যাঁ একজনে কামলা আর একজনে আকামলা। ঠিক আছে, দেখো খেয়াল স্যার, করে, করণিকটা মনে আছে কিন্তু হ্যাঁ, বাকি হচ্ছে 2 ধরনের আরেকটা ভুল মনে ছিল, নেই। 2 ধরনের ভুল ছিল প্রথমে। লাবিবার মনে আছে গত ক্লাসে তুমি মাঝখানে আবার চলে গেছিলা শেষের দিকে, এই জন্য ভুলগুলো হয়তো তুমি শোনো নাই। লাবিবা শুনেছিলা, মনে আছে ভুলগুলো শ্রেণী বিভাগটা? বেদাখিলা 5টা ভুল ছিল। হ্যাঁ, মানে 5টা দুই। ভুল বলছিল ফারজানা। হ্যাঁ, তো যাক আমি দেখো হ্যাঁ একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখো যে নীতিগত ভুল, লেখার ভুল, বেদাখিলা বেদাখিলা ভুল, দেখো ভুল, আমাদের ভুলগুলো ছিল তারপরে এরকম। হচ্ছে বাদ করার ভুল, হ্যাঁ, বাদ করার ভুল। আচ্ছা আমি দেখো আরেকটা পরিপূরক ভুল। আমি ভুল, পরিপূরক। হ্যাঁ, সুন্দর দেখা, ধন্যবাদ। এই দেখো ভুল ছিল প্রথমে, ভুলের থেকে সূত্র শুরু, মানে জন্ম। তো প্রথম ভুলটা ছিল আমাদের করণিক ভুল। করণিক বলতে যিনি কেরানি, যিনি কাজ করেন আর কি, যিনি হিসাব লেখেন, তার দ্বারা যে ভুল হয়ে থাকে, হ্যাঁ, এই ভুলটাকে বলা হয় করণিক ভুল। তো তার দ্বারা আরেকটা ভুল হয়, সেটা একটু পরে বলতেছি। এই করণিক ভুলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। করণিক ভুলটাকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগে। এর একটাকে বলা হয় তোমার বাদ পড়ার ভুল, আরেকটাকে বলা হয় তোমার লেখার ভুল, আরেকটাকে বলা হয় তোমার বেদাখিলের ভুল, আরেকটা হচ্ছে পরিপূরক ভুল, আর আরেকটা হলো তোমার নীতিগত ভুল। তাহলে মৌলিক ভুল হচ্ছে 2 প্রকার, করণিক ভুল আর নীতিগত ভুল। করণিক ভুল আর নীতিগত ভুল। নীতিগত ভুল। করণিক ভুলকে ভাগ করা হয়েছে 4 ভাগে: বাদ পড়ার, লেখার, বেদাখিলার, পরিপূরক। আলটিমেটলি নীতিগত সহ ভুলের ভাগ হয়ে গেল 5টা। সম্পূরক ভাবে, মানে প্রত্যক্ষভাবে বলতে পারে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো 2 ভাগে জি যে স্যার। প্রথম বলতে পারি আমরা ভুলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। করণিক আর নীতিগত। নীতিগত। করণিক আবার স্যার অকরণিক বলে ফেলতেছিলাম। হ্যাঁ, না, খেয়াল করে, আরো বলবা না। আর করণিককে ভাগ করা 4 ভাগে: বাদ পড়ার, লেখার, বেদাখিলার, পরিপূরক। এখন এই কোনটা কি ধরনের ভুল, এটা একটু খেয়াল করো আজকে। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ ভুলের বিষয়ে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। অনেক সময় তোমাকে ভুলের বিষয়ে অনেকে জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন জায়গায় তুমি যদি বলো যে কমার্সে পড়ো, তাহলে বলতে পারে বলো তো এটা কোন ধরনের ভুল, এই ভুলটা কিরকম ভুল। হ্যাঁ, তো দেখো এর মধ্যে একটা ভুল আমরা যেটা পাচ্ছি, যে বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল হচ্ছে যখন কোনো লেনদেন সংঘটিত হয়, লেনদেন সংঘটিত হওয়া সত্ত্বেও তা ভুলে প্রাথমিক হিসাবের বইয়ে লেখা না হলে। তোমাদের কাছে আমার প্রশ্ন, প্রাথমিক হিসাবের বই বলতে কোন বইকে বোঝানো হয়? কোন নবোদয় না স্যার? প্রাথমিক বই বলা হয়? রেওয়ামিলকে। একজনে রেওয়া মিল বললা, একজনে জাবেদা বললা। রাইসা মনে হয় জাবেদা বলেছো নাকি? জি স্যার, জি আমি স্যার। অনেক বলছি। ফারজানা ভুল বলছো? করছি। হ্যাঁ, অবশ্যই। স্যার
অবশ্যই জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, রেওয়া মিল না। হ্যাঁ, রেওয়া মিল না, রেওয়া মিল অনেক পরে হয়। আগে জাবেদা ওকে হয়, খতিয়ান হয়, তারপরে গিয়ে রেওয়া মিল হয়। হ্যাঁ, তাহলে রেওয়া মিল হিসেবের প্রাথমিক বই না। একজন আবার নগদানও বলেছিলাম, নগদানকে এক অর্থে প্রাথমিক বলা হয়, তবে প্রাথমিক বই বলতেই যেটা প্রচলিত এবং সর্বজন স্বীকৃত সেটা হচ্ছে জাবেদা। হ্যাঁ, নগদান হিসেবে প্রাথমিক বই, এটাকে জাবেদা বলা হয়। তো এই জন্য নগদানকে সরাসরি প্রাথমিক বই না বললে আমরা প্রাথমিক বই বলতে সরাসরি জাবেদাকে বলবো, জাবেদাকে বুঝবো। কারণ ওকে স্যার। কারণ একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে প্রথমেই তাকে ডেবিট ক্রেডিট ভাগ করে দ্রুত হওয়ার ভিত্তিতে সর্বপ্রথম তারিখের ক্রমানুসারে যে বইতে লেখা হয় তার নাম হচ্ছে জাবেদা বই। তো এখানে এটি বলা হয়েছে যে লেনদেন সংগঠিত হওয়া সত্ত্বেও যদি তা হিসেবের প্রাথমিক বই লেখা না হয়, মানে জাবেদা যদি লেখা না হয়, আবার যদি জাবেদা লেখা না হয় সেটা খতিয়ান লেখা হবে না, তাই না? জাবেদা লেখা হয় না, খতিয়ানে কিভাবে লেখা হবে? আবার প্রাথমিক বইয়ের ঠিকই লিপিবদ্ধ হইলেও খতিয়ানের স্থানান্তরের সময় ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষটাই লেখা হলো না। এরকম যদি একটা লেনদেনের দুইটা পক্ষই যদি হিসাব থেকে বাদ পড়ে যায়, লেখা না হয়, খতিয়ানের স্থানান্তর না হয়, তাহলে ওই হিসাবের যে টাকা বা ওই লেনদেনের যে টাকাটা, এটা খতিয়ানে আসার কোনো রেওয়া মিলে আসার কোনো সুযোগ নাই। এরকম ভুলকে বলা হয় বাদ পড়ার ভুল। এরকম ভুলকে কি বলা হয়? বাদ পড়ার ভুল, মানে লেনদেনের লেখা একেবারে বাদ পড়ে গেছে। তো এই ধরনের ভুল হইলে রেওয়া মিল মিলতে কোনো সমস্যা নেই, রেওয়া মিল মিলে যাবে, রেওয়া মিল মিলে যাবে। সুতরাং এই ধরনের ভুল উদ্ঘাটন করা কঠিন, তবে রেওয়া মিল মিলে গেলেও রেওয়া মিল কিন্তু সঠিক হয় নাই, ভুল হয়ে মিলছে। কারণ একটা লেনদেন এখানে লেখা হয় নাই পুরোপুরি, ডেবিট পক্ষ লেখা হয় নাই, ক্রেডিট পক্ষ লেখা হয় নাই। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পরে যদি জাবেদা লেখা না হয় আর খতিয়ানে লেখার সময় যদি দুই পক্ষই লেখা না হয়, ডেবিট পক্ষ লেখা হইলো না, ক্রেডিট পক্ষ লেখা হইলো না, এরকম ভুলকে বলা হবে বাদ পড়ার ভুল। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে বাদ পড়ার ভুল হচ্ছে যে একেবারেই লেখা হয় নাই, হিসাবে কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় নাই, এটা হচ্ছে বাদ পড়ার ভুল। এরপরে আসো লেখার ভুল। লেখার ভুল হচ্ছে এমন একটা ভুল, প্রাথমিক বইতে বা প্রাথমিক হিসেবে বইতে কোনো লেনদেন লেখার সময় যদি কম বা বেশি লেখা হয়, অথবা খতিয়ানের সংশ্লিষ্ট হিসেবে উভয় দিকেই উক্ত অঙ্কে কম বা বেশি লেখা হবে, এই ধরনের টাকার পরিমাণ কম বা বেশি লেখার ভুলকে লেখার ভুল বলা হয়। অর্থাৎ মনে করো আমি বললাম যে 5,000 টাকা বেতন দেওয়া হলো, তোমরা কি জাবেদা বলবা? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ফাইন। এটাকে তুমি যখন জাবেদা লেখলা, লেখার সময় তুমি লেখলা বেতন ঠিকই লেখলা, নগদান ঠিকই লেখলা, টাকার গাড়ে 5,000 টাকা লেখলা 500 টাকা, ডেবিটও লেখলা 500, ক্রেডিটও লেখলা 500। তাহলে খতিয়ানে তুমি কত গিয়ে লিখবা? 5,000 লিখবা না 500 লিখবা? খতিয়ানে 500 লিখবো। 500 লিখবা। তো রেওয়া মিলে কত যাবে? 5,000 যাবে না 500 যাবে? 500। 500। 500 যাবে। এইভাবে দেখো টাকা কিন্তু দুই পক্ষে 500 যাচ্ছে, রেওয়া মিল মিলে যাবে, বা টাকাটা কি ঠিক গেল? টাকাটা কি সঠিক হলো? না স্যার। হলো না। এরকম যদি টাকার অঙ্কে কম লেখা হয় বা বেশি লেখা হয়, এই ধরনের ভুলকে বলা হয় লেখার ভুল। এটা হচ্ছে লিখতে গিয়া স্লিপ অফ টাং বলা হয় অনেক সময়, যে কলমের ভুল, স্লিপ অফ পেন, মানে লিখতে গিয়া একটা অ্যাবসেন্ট মাইন্ড থাকলে, তাড়াহুড়া থাকলে, অমনোযোগ থাকলে, এটা তার জ্ঞানের অভাব নেই, জ্ঞান ঠিকই আছে, বাট তার তাড়াহুড়ার কারণে, অসাবধানতার কারণে, হ্যাঁ, এই ভুলটা হয়েছে। এই ধরনের ভুল হচ্ছে লেখার ভুল। এরকম ভুল হইলেও এটা মিলে যাবে। তাহলে টাকার অঙ্কে যদি কম বেশি লেখা হয়, দুই পাশেই, ডেবিট পাশেও কম লিখেছি, ক্রেডিট পাশেও কম লিখেছি, এরকম অ্যাবসেন্ট মাইন্ডের ভুল, এই ভুলকে বলা হয় তোমার লেখার ভুল। তাহলে একটা গেল বাদ পড়ার ভুল, মানে এক পক্ষ লেখা হয় নাই, কোথাও লেখা হয় নাই, এরকম ভুল হচ্ছে বাদ পড়ার ভুল। আর লিখেছি টাকার অঙ্কে কম বা বেশি লিখেছি, দুই পক্ষেই কম লিখছি অথবা দুই পক্ষে বেশি লিখেছি, এরকম ভুল হচ্ছে লেখার ভুল। আর যদি হয় বেদা খিলার ভুল, দেখো এটা তোমাদের একটু খেয়াল করে বুঝতে হবে, বেদা খিলার ভুলটা একটু সহজ না, এটা বুঝতে একটু মানে চিন্তা করে বুঝতে হবে তোমাকে। প্রাথমিক হিসাব বই হতে
খতিয়ানের হিসাব স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে যদি অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকা লেখা হয়, কথাটা আমি আবার বলি, প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানের হিসাব স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে যদি অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকা লেখা হয়, তাহলে যে ভুল হয় সেই ভুলের নাম হচ্ছে বেদাখিলের ভুল। এ জাতীয় ভুল থাকলেও কিন্তু মিল মিলে যায়। তাহলে কথাটা কিরকম দেখো, একটা স্যার হিসাবে, এটা বুঝি নাই। হ্যাঁ আমি বুঝাই বলছি, একটা হিসাবের জায়গায় আরেকটা হিসাব লেখা হয়েছে বা টাকাটা সঠিক দিকে লেখা হয়েছে। মনে করো যে ফারজান, আমি বলি যে মনে করো তুমি ব্যবসায়ী, এখন জি স্যার। এখন খেয়াল করো, তুমি তোমার একটু আগে যে কথাটা বলেছিলাম, তুমি তোমার ম্যানেজারকে 5,000 টাকা বেতন দিয়েছো, জাবেদা কি লিখবা? ম্যানেজার হিসাব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন এখানে ডেবিট হয়েছে কেন? বেতন কোন ধরনের হিসাব? স্যার ম্যানেজারকে দিছি তো, বেতন হচ্ছে প্রত্যক্ষ খরচ। খরচ হিসাব। ব্যয় হিসাব, ব্যয় 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 হিসাব। হ্যাঁ, ব্যয়। যেহেতু প্রত্যক্ষ শব্দটা পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ শব্দটা ব্যবহার করেছো, এখানে যে এটা পরোক্ষ ব্যয়। ফাইন, হ্যাঁ জান্নাত, এটা পরোক্ষ ব্যয়। বেতন হচ্ছে পরোক্ষ ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, তাই না? জি স্যার। তো এটা কি হয়েছে, কোন দিকে বসছে? ডেবিট দিকে। বেতন ডেবিট হয়েছে, হুম। এটা খতিয়ানও ডেবিট দিকে যাবে। আর রেওয়া মুজারে কোন দিকে যাবে? এটা রেওয়ামিলো কোন দিকে যাবে? স্যার ডেবিট দিকেই তো যাবে। ডেবিট দিকেই যাবে, কারণ যেহেতু এটা ব্যয়, যেহেতু এটা খরচ, রেওয়া মুজারে ডেবিট দিকে যাবে। তাহলে যাবে যারা হচ্ছে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তুমি যদি এটাকে ভুলে লিখে ফেলো মজুরি ডেবিট, নগদান ক্রেডিট, বেতন না লিখে কি লিখেছো? জি স্যার। বেতন না লিখে মজুরি ডেবিট, মজুরি ক্রেডিট। মজুরি দেখো, হ্যাঁ। একটা হিসাবের জায়গায় হিসাব ছিল বেতন, হিসাবটা কি ছিল? বেতন, লিখে ফেললাম কি? মজুরি মজুরি, দেখো, বেতনও খরচ, মজুরিও কি খরচ। 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 কিন্তু স্যার এখানে তো মজুরি নাই। মজুরি নাই, আসিল কি বেতন? আসিল কি জি হুম। স্যার, বেতনের জায়গায় আমি কি বেতন। লিখলাম? মজুরি মজুরি, এই জন্যই তো ভুল হইলো, বেতনের জায়গায় মজুরি লিখছি, এই জন্যই তো কি হলো। ভুল ভুল। হইলো। কিন্তু বেতনও ডেবিট, মজুরিও কি ডেবিট, ডেবিট, বেতনও টাকা ডেবিট দিকে যায়, মজুরিটা কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। ডেবিটে। টাকা কিন্তু মিলে যাবে, টাকা কি মিলবে না? জি জি স্যার। স্যার। টাকা কিন্তু মিলে যাবে, গরমিল হবে না। কিন্তু আসলে কি লেখা ঠিক হলো? না, না ভুল স্যার, স্যার। আসলে ভুল হলো, কারণ কি ওই দাখিলাই ভুল করেছি, টাকা ঠিক জায়গায় লিখেছি, বাট নামটা আমি ভুল লিখেছি, বেতনের জায়গায় মজুরি লিখেছি। এরকম দাখিলে যদি ভুল লিখি, এটাকে বলা হয় বেদাখিলের ভুল। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা স্যার, এখানে যেহেতু আমাদের টাকার অ্যামাউন্টটা ঠিকঠাক হবে, হুম। তাহলে আমাদের এই ভুল সংশোধন করার কি দরকার? এই জন্য দরকার, বেতন তো আমায় দিয়েছি, আমি তো মজুরি দিই নাই। কারণ বেতন না মজুরি এক জিনিস না, বেতন হচ্ছে পরোক্ষ ব্যয়, মজুরি প্রত্যক্ষ ব্যয়। আমি তো মজুরি লিখে রাখলে ও হবে না, তখন তো আমার আবার পরবর্তী হিসেবে গিয়ে ঝামেলা হবে আবার, ঠিক না? তো ম্যানেজারকে যে বেতন দিলাম, আমি কোনোদিন যদি আবার হিসাবে চেক করি, যদি দেখি বেতন নামে কিছু লেখা নাই, এমনও চিন্তা হতে পারে তাহলে মনে হয় ম্যানেজারকে বেতন দেওয়া হয় নাই, আবার বেতন দেওয়া লাগতে পারে। কারণ ভুল তো রাখা যাবে না হিসাবের মধ্যে, তাই এটাকে সংশোধন হ্যাঁ, করতে হবে। কি করতে হবে? সংশোধন সংশোধন করতে হবে। আমি মনে করো বললাম যে, ধরো বললাম যে সোহাগীকে 20,000 টাকা দেওয়া হলো, জাবেদা কি? এখানে নগদান সোহাগী ক্রেডিট হবে, সোহাগী হিসাব ডেবিট, নগদান ডেবিট, ক্রেডিট। নগদান ক্রেডিট। এখন যদি বলে রেখে ফেলি যেখানে ফারদানা হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে সোহাগী ফারজানারা মাইরা সোহাগী বইসা দেবো ওখানে। বসে যাবে, কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিতে হবে টাইম মতো, তাই না? হ্যাঁ। জি স্যার। এখন খেয়াল করো, জি ওর স্যার। নামটা তো সোহাগীও ডেবিট হয়েছে, বাট ফারজানাও ডেবিট হয়ে গেছে। তো যেহেতু ভুল হুম। হয়েছে, এরকম ভুলকে বলা হয় বেদাখিলের ভুল। মানে নামের জায়গায় ভুল হ্যাঁ, হচ্ছে, দাখিলার জায়গায় ভুল হয়েছে, স্যার এরকম হলে করবোটা কি? তো এটা তো পুরোই অঙ্ক কাটা। সংশোধন করব, আমরা কারেকশন করব। এই জন্য তো আমরা আগে ভুল দেখবো, ভুল দেখার পরে আমরা কারেকশন করব। ওই যে একটু আগে সোহাগী ও বললো, আচ্ছা। একটু আগে সোহাগী বললো যে আমরা ফারজানাকে মেরে সোহাগীকে বসাই দেবো, বললো না? মারলে যদি আমি না যাই? মারলে তুমি যদি যতক্ষণ তুই যাবি তোর ভূতও যাবে। দেওয়া হবে, তাই না? হ্যাঁ, হিসাব বিজ্ঞানে মারার একটা সিস্টেম আছে। হিসাব বিজ্ঞানে জি মারার স্যার, সিস্টেম কি কি যে সিস্টেম বলেছিলাম? মজুরি যেহেতু এখানে ডেবিট, আমরা এটাকে ক্রেডিট করে দিব। হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যে হিসাব বিজ্ঞানে মারার সিস্টেম হচ্ছে ডেবিটকে কমাইতে হলে তারা কি করতে হবে? ক্রেডিট। ক্রেডিট করতে হবে। ক্রেডিটকে কমাইতে হলে কি করতে হবে?
ডেবিট। ডেবিট। কারণ ডেবিটে ক্রেডিটে মাইনাস, ক্রেডিটে ডেবিটে জি স্যার। মাইনাস। মাইনাস। তো যেহেতু আমি এখানে ভুলে ফারজানাকে ডেবিট লিখেছি, তাকে সরাই দিলে তার কি করে ফেলতে হবে? ক্রেডিট করে ফেলতে হবে। ক্রেডিট ক্রেডিট করতে করতে হবে। হবে। যেহেতু সোহাগীকে আগে লিখি নাই, তাহলে লিখে দিতে হবে। তাহলে কি যাবে ডেবিট দাঁড়াইলো করে বলো দিতে দেখি, হবে। যাবে কি দাঁড়াইলো তাহলে? সোহাগী হিসাব সোহাগী হিসাব ডেবিট, ডেবিট, নগদান ফারজানা হিসাব হিসাব ক্রেডিট, নগদান ফারজানা ক্রেডিট, হিসাব ক্রেডিট। নো ফারজানা নগদান, হিসাব নো ক্রেডিট। নগদান, নগদানে ভুল হয় নাই। সোহাগী হিসাব ও ডেবিট, ফারজানা হিসাব ক্রেডিট। 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 তাহলে ফারজানাকে স্যার নগদানটা লিখবো না? দেখো নগদানে তো ভুল করি নাই আমরা। ভুল করেছি কোন জায়গায়? ও আচ্ছা, ভুল করেছি কোন জায়গায়? ফারজানায়। সোহাগীর ডেবিটে জায়গায়, ফারজানা, সোহাগীতে। সোহাগীর জায়গায় ফারজানা লিখেছি। তো আমি জি এখন স্যার। ফারজানাকে ক্রেডিট করে দিলাম, ফারজানা আউট হয়ে গেল। সোহাগী ডেবিট করে দিলাম, সোহাগী বসে গেল। বুঝছো না জি বুঝো নি? স্যার, জি আমি স্যার জিতে বুঝছি। গিয়েছি। এটা হইলো কারেকশন জাবেদা। এটাকে বলা হয় সংশোধনী জাবেদা। কি জাবেদা বলা হয়? সংশোধনী যাবে। সংশোধনী জাবেদা মানে যাকে ভুল করেছি তাকে আমি আউট করব, যাকে লেখা নেই তাকে আমি লিখে দেব। তাহলে এই ধরনের যদি কোনো পক্ষ জায়গায় যে টাকার অঙ্ক ঠিক লিখেছি, নামের জায়গায় শুধু ভুল লিখেছি, বাট ভুল এমন ভুল সমজাতীয় ভুল, মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় আরেকটা মুনাফা জাতীয় ব্যয় লিখেছি, এরকম ভুলকে বলা হয় বেদাখিলার ভুল। আশা করি বুঝতে পেরেছি। স্যার, স্যার এই ভুলের মধ্যে না আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে যে আমাদের তো ভুল আমরা লিখেছি একবার, হ্যাঁ, তারপরে যখন ঠিক করে লিখবো তখন কি ওই ভুলটা থাকবে এরপর আবার ঠিক কখনোই করে থাকবে না, লিখবো? ভুলটা কখনোই থাকবে না। যখন আমি ঠিক করেছি তাহলে আগের ভুলটা অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। না মানে পরীক্ষার খাতায়, মানে খাতায় কি থাকবে ওটা তো বাদ হবে বুঝলাম, হ্যাঁ, খাতায় কি আমরা লিখবো সেটা? না না, খাতা সে লিখবো না, আমরা শুধু কারেকশনটাই লিখবো। যেটা ও কারেকশন আচ্ছা, করেছি শুধু কারেকশনটা আমরা লিখবো, সংশোধনটা লিখবো। আগের ভুলটা লিখবো মানে একবার, আবার কারেকশন লিখবো এরকম নয়। ও মানে আমাদের খাতায় থাকবে হচ্ছে সোহাগী হিসাব ডেবিট, ফারজানা হিসাব ক্রেডিট, ক্রেডিট, এরকম। হ্যাঁ এটাই থাকবে, হ্যাঁ কারেকশনটা। মানে নগদান আমি বুঝতেছি না স্যার, নগদান আসবে না কেন? আমি আবার বলি কেন আসবে না, তুমি খেয়াল করে শোনো। আর নগদানে তো ভুল হয়। জাবেদা ছিল সোহাগীকে 20,000 টাকা দেওয়া হলো, জাবেদা লিখছি আমরা ফারজানা ডেবিট, নগদান ক্রেডিট। লেখা উচিত ছিল কি সোহাগী ডেবিট, সোহাগী সোহাগী হিসাবে ডেবিট, নগদান নগদান ক্রেডিট, দেখো সোহাগীর জায়গায় নগদান ক্রেডিট, ফারজানা বেলা লিখছি কি নগদান ডেবিট। নগদান ক্রেডিট লিখছি। ক্রেডিট। ও নগদান কিন্তু আমি ঠিকই লিখেছি, নগদান কিন্তু ভুল লিখি নাই। মানে স্যার যদি যেটা ঠিক থাকবে সেটাকে আর বসানো লাগবে না। সেটাকে আর কেন ঠিক করবো, সে ঠিকই আছে। যেটা ভুল হয়েছে কেবল সেটাকে আমরা ঠিক করবো। ও আচ্ছা যেখানে আমরা স্যার ভুল বুঝছি হয়েছে, আমি। বুঝছো? ফাইন। আচ্ছা আচ্ছা, গ্যালাক্সি S6 এটা কি? গ্যালাক্সি তুমি কে, নাম বলো। গ্যালাক্সি লিখে রাখবো? স্যার আবার 9 এর স্টুডেন্ট ঢুকে গেছে হয়তো। নাম মনে হয় না, এরকম হওয়ার কথা না। গ্যালাক্সি তোমার নাম বলো। আচ্ছা খেয়াল করো, শোনো, মনোযোগ দাও। তাহলে বেদাখিলের ভুলটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? স্যার জি স্যার। জি স্যার একদম ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসো আরেকটা ভুল আমাদের সামনে আছে, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় পরিপূরক ভুল। কি ভুল? পরিপূরক। পরিপূরক ভুল। পরিপূরক ভুলটা হচ্ছে এমন একটা ভুল, দেখো হিসাব রক্ষকের অজ্ঞাতসারে একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা যদি উভয় দিকে সমান হয়ে গেলে, মানে ভুল হয়েছে দুইটা, বাট এমন ভাবে হয়েছে কাকতালীয় ভাবে যে আগে যে ভুলটা করছিলাম পরের ভুলটা দ্বারা আগের ভুলটা ঢাকা পড়ে গেছে। যেমন মনে করো একটু আগে তোমাদের সাথে দুইটা বেতন আর মজুরি নিয়ে কথা বলেছি। তো বেতন দিয়েছি 10,000 টাকা, বেতন দিয়েছি 10,000 টাকা। 10,000। খাতায় লেখার সময় ভুলে একটা শূন্য কম লিখেছি, তাহলে কত লিখলাম? 1000। 1000। রেওয়ামিলে লেখার সময় ডেবিট দিকে বেতন লিখতে গিয়ে লিখছি 10,000-এর জায়গায় একটা শূন্য কম দিয়ে লিখছি 1,000 টাকা। কোন দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে। আচ্ছা, আবার মজুরি হয়েছে 1,000 টাকা। মজুরি কয় টাকা? 1000 টাকা। 10,000 টাকা লিখছি। এটা লেখার সময় ভুলে আবার একটা শূন্য বেশি দিয়ে ফেলছি, তাহলে এখানে আচ্ছা আরেকটা ভুল হয়ে গেল না? জি স্যার দুইটা মিলে যাবে। বেতনে কম লিখছিলাম কত? 9,000। 9,000। 9,000 কম। আবার মজুরির বেলায় বেশি লিখে ফেলছি কত? 10,000। 10,000। বেশি লিখছি কত?
9,000। 9,000। বেশি 9,000 লিখে ফেলছি। দেখো এক জায়গায় কম লিখছি 9,000, আর এক জায়গায় বেশি লিখছি কয় হাজার? 9,000। 9,000 সবটা নেই, মানে দুই দিকেই 9,000 কম বেশি 9,000। করে ফেলছে, মিলে এরকম গেছে যদি দুই দিকে। ঘটনা ঘটে যে দুইটা ভুল হয়ে যায় এবং দুইটা ভুল কাকতালীয় ভাবে মিলে গেছে, তো এরকম একটা ভুল যদি আরেকটা ভুল দ্বারা ঢাকা পড়ে যায়, অঙ্কটা মিলে যায়, সঠিক হয়ে যায়, তো ভুল কিন্তু রইল ভিতরে দুইটা। এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। এই ধরনের ভুলকে বলা হয় কি ভুল? পরিপূরক ভুল। পরিপূরক ভুল। স্যার মানে এটা দুইবার ভুল হইছে, এই দুইবার জন্য ভুল হয়েছে। পরিপূরক ভুল। হ্যাঁ, মানে একটার পরিবর্তে আরেকটা হয়েছে, কিন্তু এক জায়গায় কম আরেক জায়গায় বেশি, টাকা সমান হয়ে গেছে। জি স্যার, টাকা কি হয়ে গেছে? সমান। যেমন মনে করো ঘটনা হচ্ছে এরকম, ডেবিট দিকে আমরা প্রাপ্য হিসাব লিখি, প্রাপ্য হিসাব 60,000 জায়গায় লিখছি 50,000 টাকা, 10,000 কম লিখছি। জি স্যার। আবার ঘটনাক্রমে প্রদেয় হিসাব লেখার সময় ওইদিকেও আবার 10,000 টাকা কম লিখে ফেলছি, আমার রেওয়া মিল তো মিলে যাবে, গড় মিল হবে না। তো দুই দিকে কিন্তু ভুল হয়ে গেল। এরকম ভুল হচ্ছে যদি একটা ভুল যদি আরেকটা ভুল দ্বারা সমান হয়ে যায়, যদি গড় মিল না হয়, তো এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। এটা হিসাব রক্ষকের অজ্ঞতার সাথে, মানে তার অসাবধানতাবশত হয়ে যায়। এই ধরনের ভুল হইলে সাধারণত রেওয়া মিলে যায়, ধরা পড়ে না, ধরা পড়া কঠিন। তো তোমাদের আমি আগে ক্লাসে বলেছিলাম ভুলগুলাকে সাধারণত ভুল হইলেই খুঁজে বের করা একটু কঠিন, কারণ এটা তো অনিচ্ছায় হয়। তবে যখন আমরা খুঁজবো চেষ্টা করব, যেহেতু আমাদের লেনদেনের দলিল রয়েছে, তোমরা প্রথম অধ্যায় শিখেছো লেনদেনের প্রামাণ্য দলিল, ভাউচার, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। আমরা যখন এই চালান বা দলিল পত্র দিয়ে যখন আমরা লেনদেনকে মিলাবো, তখন ভুল ধরা পড়বে। তো ভুলে যদি কোনো হিসাব কম বেশি হয়, কারবারের কোনো আর্থিকভাবে ক্ষতি হয় না, কারণ এটা লেখার কারণে ভুল হয়েছে, টাকা তো কারবারের মধ্যেই আছে, কোথাও যায় নাই, ক্যাশেই আছে, এটা কারবারের আর্থিক কোনো ক্ষতি হয় না। আর যদি ভুলটা হইয়া সেটা জালিয়াতি হয়, ইচ্ছা করে করে হিসাব রক্ষক, টাকা আত্মসাতের জন্য করে, তাহলে সে কিন্তু সুচতুর ভাবে জেনে শুনে ভুল করবে, জেনে শুনে কম বেশি লিখবে, খরচের বেলায় বেশি করে লিখবে টাকাটা মেরে দেওয়ার জন্য, আয়ের বেলায় কমাই লিখবে আয়টা মেরে দেওয়ার জন্য, এমন ভাবে লিখবে সে দুই দিক মিলাইয়া রাখবে। তো যেহেতু সেটা জেনে শুনে করেছে, ওইটা ধরা পড়ে, কিন্তু এটা একটু কঠিন, ধরাটা একটু কঠিন, কারণ সেটা ইচ্ছা করে করেছে কাজটা। তো ইচ্ছা করে করলে সেটাকে আমরা বলবো স্যার এটা কি এইভাবে অঙ্ক আসে যে 2 নাম্বারই করে সে টাকাটা লিখছে? না, এইভাবে অঙ্ক আসে না, আমাদের জানতে হবে যে কোনটা ভুল। তুমি একজনে ভুল করে তারা তো জালিয়াতি চোর বলতে পারবে না, তাই ও না? আচ্ছা, হ্যাঁ তোমার তাও কারবারে ঠিক। ম্যানেজার সে ইচ্ছা করে করে নাই, তার ভুল হয়ে গেছে, তুমি তারা চোর বলতে পারবা? না, কখন বলতে জীবনও পারবা না। না? কখন বলতে পারবো না? তুমি যখন হিসাব করে দেখবা যে আমার ক্যাশে টাকা আছে 20,000, কিন্তু হিসাবের খাতায় টাকা আছে 16,000, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, টাকা তো ক্যাশে আছে। তাহলে তুমি বুঝবা কি সে মনে হয় লেখতে কোথাও কি করছে, ভুল লিখছে, ভুল লিখছে। তাহলে তুমি কেমন কিছু বলবা না। আর যদি দেখবা যে সব মিলিয়ে রাখছে, কিন্তু আমার তো ব্যবসা লালবাতি চলতেছে, টাকা নাই, দিনে দিনে নাই হয়ে যাচ্ছে, তখন তুমি তারা বলবা সে ভুল করছে? না না, স্যার। তখন তুমি তারা কি করবা? আমার মাথায় তো লাগবে। তুমি কেন চুরি করছো, চোর, জালিয়াতি, বাটপার, তাই না? বাটপার। হ্যাঁ, সুতরাং চিট করছে। চিট করেছে, সুতরাং ওই চিটার আর ভুল এক না। হ্যাঁ, তো এই জন্য কোনটা ভুল কোনটা জালিয়াতি এটা আমাদের জানতে হবে। তুমি যখন এক কমার্সে পড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবা, তুমি যখন সিএ করবা, সিএ করা যারা সিএ করে তাদের কাজ কি? বিভিন্ন প্রতিষ্ঠানে, চার্টার অ্যাকাউন্ট হ্যাঁ, চার্টার্ড মানে অ্যাকাউন্টেন্ট লেনদেনকে ইয়া করা। যাচাই করা, পরীক্ষা করা। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন কারবারে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যে লেনদেনগুলো লেখে, তারা ঠিক মতো লেখছে কিনা, কোথাও ভুল করেছে কিনা, স্যার জালিয়াতি এটা তো করেছে কিনা। বহুত কঠিন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যদি পারি। অবশ্যই আমরা অভিনন্দন জানাবো তোমাকে। তো এরপরে ধরো সেই কর ফাঁকি দিল কিনা, সরকারকে ভ্যাট ফাঁকি দিল কিনা, এগুলোতে তুমি ধরতে হলে তোমাকে জানতে হবে কোনটা ইচ্ছায় কোনটা অনিচ্ছায়, কোনটা ভুল কোনটা জালিয়াতি। তো এই জন্য আমাদের এখানে এই ভুলগুলো শিখতে হবে। তো নিশ্চয়ই পরিপূরক ভুলের বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছো নাকি? জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। এবার আসো আমরা নীতিগত ভুল। নীতিগত শব্দটা যদি বোঝা যায়, নীতি মানে নিয়ম, নীতি মানে আইন, অর্থাৎ যিনি হিসাব লিপিবদ্ধ করেন, যিনি হিসাব রাখেন কারবারে, তার যদি হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকে,
সাধারণত দেখবা যারা হিসাব বিজ্ঞান বিষয়ে এতটা এক্সপার্ট নয় তাদের দ্বারা এই ভুলটা বেশি হয়ে থাকে। এটা কি ধরনের ভুল দেখো, হিসাব রক্ষকের অজ্ঞতার কারণে, হিসাব বিজ্ঞানের নীতি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় লেখে, আবার মুনাফা জাতীয় হিসাবকে সে মূলধন জাতীয় হিসাব লেখে। এই ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল। যেমন আমরা মনে করি কি যন্ত্রপাতি কিনেছি, যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের হিসাব, কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। ন মুনাফা যন্ত্রপাতি মূলধন জাতীয় ব্যয়। এটা মূলধন জাতীয় ব্যয়, এটা স্থায়ী খরচ। ও জি স্যার, মূলধন মূলধন। এটা স্থায়ী হিসাব, তাই না? স্থায়ী হিসাব স্যার এই ভুল মনে হচ্ছে রাইসা করবে। না করবে না, ঠিক হয়ে যাবে। আমিও করি। না 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 করবো না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখো এখন যে বলার পরে ঠিক হয়ে যাবে। দেখো যে কেন এরকম ভুলকে নীতিগত ভুল বলা হয়। দেখো আমি যদি যন্ত্রপাতি ক্রয়কে লিখি পণ্য ক্রয়, তো পণ্য ক্রয় তো হলো মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয় কি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয়। এটা তো আমি পণ্য কিনেছি বিক্রি করে ফেলবো, যন্ত্রপাতি তো বিক্রি করবো না, অনেকদিন ব্যবহার করবো কারবারের মধ্যেই। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো সঠিকভাবে জ্ঞান না থাকলে লেখা যায় না। তো এই ধরনের ভুল যদি করে যে মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় যদি সে মূলধন জাতীয় ব্যয় লেখে, হ্যাঁ, যেমন তোমাদেরকে আমি জাবেদের সময় শিখিয়েছিলাম, বলেছিলাম যদি তোমাদের মনে থেকে থাকে, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 5,000 টাকা, এটা যন্ত্রপাতির সাথে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 5,000 টাকা। জাবেদা কি তোমাদের মনে আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার যন্ত্রপাতি পরিচালন ব্যয় থাকে না, ওইটা কি? সংস্থাপন তো লাগানো, সেটা। হ্যাঁ, বলছি তোমাকে, আমি তোমার প্রশ্নের উত্তর তুমি পাইবা, এখনই পেয়ে যাবা। দেখো আমার আলোচনা থেকে চলে আসবে। তো যন্ত্রপাতি সংস্থাপন মানে যন্ত্রপাতির আগে বসানো, এটা ইনস্টল করা। তো এটা যদি বসানো হয় এই ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এটা যাবে হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ডেবিট হলো কেন? কারণ এটা মূলধন জাতীয় ব্যয়। আর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতির পরিচালন অথবা যন্ত্রপাতির মেরামত যদি করা হয়, যদি কি করা হয়, মেরামত করা হয়, এই ধরনের ব্যয়গুলো মুনাফা জাতীয় ব্যয়। তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, খেয়াল করো। তোমার ঘরে মনে করো একটা কম্পিউটার আছে। কি আছে? কম্পিউটারটা তুমি শুধু আগে ডেস্কটপ চালাইতা। তো এখন তোমার এই ক্লাসের প্রয়োজনে তুমি এই কম্পিউটার কিনেছো 40,000 টাকা দিয়ে। এখন অনলাইনে ক্লাস করার জন্য তুমি এটার মধ্যে মডেম লাগিয়েছো, প্রিন্টার এনেছো, আরো অ্যাড করেছো। তো প্রিন্টার মডেম লাগানোর পরে এটাকে কম্পিউটারই বলা হবে, আর কিছু বলবে? কি বলো? আরো কিছু বলবে, প্রিন্টারও বলবে। প্রিন্টার আলাদা প্রিন্টার বলবে, কিন্তু আমরা সব এই সেটটাকে আমরা কি বলবো, কম্পিউটারই বলবো। বাট আগে যে 40,000 টাকা ছিল, এখন এটা যদি এই মডেম এবং প্রিন্টার লাগানোর পরে দাম কি 40,000 টাকাই থাকবে? না স্যার, আরো বাড়বে। আরো বেড়ে যাবে না? বেড়ে যাবে। অর্থাৎ কোনো ব্যয়ের ফলে যদি সম্পদের মূল্য বেড়ে যায়, সম্পদের দাম বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সেটা কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। আবার কম্পিউটারটা 40,000 টাকা কিনছো ঠিকই, এক সপ্তাহ চালানোর পরে নষ্ট হয়ে গেছে। এখন তুমি এটা ঠিক করছো 5,000 টাকা খরচ কইরা। তো 5,000 টাকা ঠিক করার পরে এই কম্পিউটারের দাম কি 45,000 টাকা হয়ে যাবে? না, কত থাকবে? না স্যার, তাই তো হবে। আগেরটাই থাকবে, মেন সর্বোচ্চ আগেরটাই থাকবে। আমার মনে বুঝো না, আমি আবার বলি কথাটা, খেয়াল করে আবার বলি। তোমার হাতে মোবাইলের কথা মনে করো, তোমার হাতে একটা মোবাইল আছে স্যামসাং A50 মনে করো, তুমি কিনেছো 25-30,000 টাকা দিয়ে। তো কিনেছো যে 30,000 টাকা দিয়ে, এখন তুমি এখানে আরেকটা কি বলে এটার মধ্যে মেমোরি কার্ড লাগিয়েছো ধরো 128 GB, আরো 2,000 টাকা খরচ করে। তো মোবাইলের দামটা কত হবে? তার আগের দামই থাকবে। মেমোরি কার্ড লাগানোর পরে কি 30,000 টাকাই থাকবে? হ্যাঁ, মানে আগে যত টাকা দিয়ে কিনছিলাম ওই টাকাটাই থাকবে। আগে তো মেমোরি কার্ড ছিল না, তখন 30,000 টাকা দিয়ে কিনছো। তো মেমোরি কার্ড বাড়বে, তো 2,000 টাকা লাগানোর পরে মেমোরি কার্ডের খরচটা বাড়বে না এখানে? জি স্যার।
বেড়ে যাবে। স্যার মেমোরি কার্ড তো আমরা ওই যে ইয়ার জন্য লাগাইছি, কিন্তু এটা মোবাইলের দাম বাড়বে কেন? এটা তো এখন তুমি যদি বিক্রি করতে চাও, কারণ এটা তো মোবাইলের ভিতরে না। শোনো না, তুমি যদি এটা ফার্জানা বিক্রি করতে চাও আমার কাছে, তুমি কি 30,000 টাকা হ্যাঁ। বেচবা? তুমি কি বলবা না যে স্যার আমি তো আরো 2,000 টাকা মেমোরি কার্ড লাগাইছি, ওইটা টাকাও দিতে হবে? হ্যাঁ স্যার বলবা কিনা? জি স্যার বলবো। হ্যাঁ, তার মানে এই ব্যয়টা মূল্য জাতীয় ব্যয়। এটা কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। এখন তোমার মোবাইলটা কোনো করে তোমার ছোট ভাই হাত থেকে ফেলে দিয়ে ডিসপ্লেটা ভেঙে ফেলেছে, তো ডিসপ্লেটা যে আগে ভেঙে, ওরে বাবা। এখন ডিসপ্লেটা তুমি লাগাইলে আবার 3,000 টাকা খরচ করে, তো ডিসপ্লে লাগানোর পরে কি এটার দাম কি বেড়ে যাবে? 35,000। এখন 35 না স্যার, ডিসপ্লে লাগানোর পর বাড়বে না। আগে কিনছিল 30,000 আর 2,000 32,000 টাকা দিয়ে, ডিসপ্লে ভাঙার পরে ডিসপ্লে লাগাইছো, তুমি কি এখন 35 বেচতে পারবা না 32 বেচতে হবে? না স্যার 32। 32 বেচতে হবে, 32 কারণ বেচতে এটা হবে। ডিসপ্লে তুমি নষ্ট করেছিলা, নষ্ট করে আবার লাগাইছো। তার মানে হ্যাঁ, এটা পরিচালনা। তার মানে যে ব্যয়টা দ্বারা সম্পদের মূল্য বাড়ে না, সে আগের জায়গায় ফিরে আসে বা অকিছু ছিল কাজের হয়, হ্যাঁ, সে পরিচালন সক্ষম হয়, এইরকম ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ মেরামত ব্যয় হচ্ছে সম্পদের মুনাফা জাতীয় ব্যয়। কারণ মেরামত করে এটাকে কি সচল রাখা হয়, এটার দাম বেড়ে যায় না। ঠিক আছে? জি স্যার। তার মানে Okay, sir. যন্ত্রপাতি। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি এমন হয় মানে আমি আজকে মেরামত করলাম, তারপর আমার 2-3 বছর কেটে গেল, তো আমরা তো জানি যে মানে যেটা হচ্ছে 1 বছরের বেশি লাস্টিং করে ওটা আমরা মূলধন জাতীয় ব্যয় বলি বা মূলধন জাতীয় সম্পদ বলি। Sure, তাহলে sure. এক্ষেত্রে কি আমাদের এটা মুনাফা জাতীয়ই থাকবে? মেরামতের মানে কারণে কিন্তু তোমার এটা মেরামত, তোমার যন্ত্রপাতি কিনছো তুমি 1 লাখ টাকা দিয়ে, জি তাই না? স্যার। ওই 1 লাখ টাকা যন্ত্রপাতিটা মাঝখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আর চলতেছিল না। মেরামত হ্যাঁ। করে তুমি কিন্তু এটাকে 1 লাখ টাকার যন্ত্রপাতি বানিয়েছো, তুমি কিন্তু মেরামত করার কারণে এটা 1 লাখ টাকা থেকে বেড়ে যায় নাই। ঠিক আছে? জি স্যার। সুতরাং ওই 1 লাখ টাকা পর্যন্তই তোমার মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ মেরামত করে তুমি কিন্তু এটাকে আগের 1 লাখ টাকার জায়গায় ফিরিয়ে নিয়েছো, সচল করেছো। সুতরাং এই 2,000 টাকা তুমি আলাদা কোনো বেনিফিট পাও নাই, আলাদা কোনো সময় তুমি আলাদা বেশি সময় পাইবা না। ঠিক আছে? আর এই কারণেই মেরামত ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয়, মূল্য জাতীয় ব্যয় না। ও আচ্ছা। কেমন? জি স্যার। অর্থাৎ যে ব্যয় দ্বারা সম্পদকে সচল রাখা হয়, যে ব্যয় দ্বারা সম্পদের কার্যক্ষম করে রাখা হয়, এরকম ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আর যে ব্যয় দ্বারা সম্পদের মূল্য বৃদ্ধি পায়, সম্পদের আয়ুষ্কাল যে ব্যয় দ্বারা বেড়ে যাবে বা সম্পদের মূল্য বেড়ে যাবে, ওইরকম ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমি যদি সময় বসে শেষের দিকে, ধরো তোমার ঘরে তোমার একটা তোমার বিল্ডিং আছে, একতলা বিল্ডিং আছে, রং চলে গেছে, রং নষ্ট হয়ে গেছে, তুমি নতুন করে রং করেছো, এটা মেরামত ব্যয়। এটা কি ব্যয়? মেরামত ব্যয়। এখন তুমি একতলা বিল্ডিং এ 2 তলা বিল্ডিং বানিয়েছো আগের জায়গাতেই, এখন বিল্ডিং এর পরিধি বেড়ে গেল, এই বাড়ির দাম বেড়ে গেল, মূল্য বেড়ে গেল, এটা কিন্তু তোমার মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে? জি স্যার। তো এই হচ্ছে, আর এখানে যেটা বলছিলাম, এই মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় লেখা হয়, মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় লেখা হয়, তাহলে এরকম ভুলকে বলা হয় খুবই নীতিগত ভুল। ঠিক আছে? জি স্যার, নীতিগত ভুল। ফাইন। এই ছিল আমাদের ভুলের শ্রেণী বিভাগ। নিয়ম। স্যার আপনি আমার পরিচালনটা বলেননি। ও পরিচালন পরিচালন ব্যয় মেরামত ব্যয় মূলত, মানে ও আচ্ছা। করার কাজই পরিচালন করা হয়। অথবা ধরো একজন অপারেটর যিনি চালায়, সে তো পরিচালন করে নাকি? জি স্যার। অপারেটর যে বেতন দেওয়া হয়, বেতনটা মুনাফা জাতীয় ব্যয়, মানে পরিচালনটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে স্যার। এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারো। নো না স্যার। স্যার, আমাদের কোনো কোয়েশ্চেন নেই। স্যার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারটা কবে করব? এই অধ্যায়টা শেষ হলে আমরা সেকেন্ড পেপার ধরবো ইনশাআল্লাহ। জি স্যার, কালকে থেকে স্যার আবার আসসালামু লকডাউন। আলাইকুম। তো ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। আরেকটা ছিল, দাখিলাটা আজকে শেষ করতে পারলাম না, সময় এখন শেষ হয়ে যাবে। তারপর আমি স্লাইডটা দিয়ে রাখছি এখানে, তোমরা স্লাইডটা পড়ে নিও বাসায়, হ্যাঁ, যে কিভাবে জি স্যার। কোনটাকে বোর্ড সংসদ দাখিলা কিভাবে দিতে হয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বোর্ড সংসদ দাখিলা তোমাদের শিখাবো, কিভাবে বোর্ড সংশোধন করা হয় জাবেদের মাধ্যমে, এটা শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। স্যার আসসালামু তোমরা আলাইকুম। ওকে সবাই স্যার। ভালো স্যার, থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সবাইকে আসসালামু অসংখ্য আলাইকুম স্যার। ধন্যবাদ।
স্যার আপনাকেও ধন্যবাদ।